মাইশিকে বিছানায় শুয়ে আরিফ সাহেব গিয়ে দরজা খুললেন। দরজা খুলে বেশ অবাক হলেন। ডাক্তার নাসিমা আক্তার দাঁড়িয়ে রয়েছেন। তিনি এই সময় এই বাড়িতে কেন এসেছেন আরিফ সাহেব বুঝতে পারছেন না। তাকে ড্রয়িং রুমে বসতে দিলেন। আরিফ সাহেব ভাবলেন অপারেশনের বিষয়ে হয়তো কোনো কথা বলতে এসছেন, কিন্তু তিনি চান না তার মেয়ের আর কোনো অপারেশন হোক। আরিফ সাহেব ডাক্তার নাসিমা আক্তারকে বললেন, আপনি কি অপারেশনের বিষয়ে আমার সাথে কোনো কথা বলতে এসছেন? তাহলে চলে যেতে পারেন। আমার মেয়ের অপারেশন আমি করাবো না। অপারেশন করিয়েও কোনো লাভ নেই মিস্টার আরিফ। আপনার মেয়ের ফিটাস ইন ফিটু বা এই ধরনের কোনো রোগ নেই, তার সমস্যা অন্য জায়গায়। আরিফ সাহেব এতক্ষণ মহিলাটির কথায় বিরক্ত হলেও এই কথা শুনে উৎকণ্ঠা হয়ে বললেন, তাহলে সমস্যা কোথায়? আপনার মেয়ের গর্ভে একটা ভ্রূণ আছে, এটা বাস্তব, কিন্তু সেই ভ্রূণের অস্তিত্ব তার পেটের বাইরে জানান দিচ্ছে না। আমার ধারণা তার অপারেশন করেও তার গর্ভে কোনো ভ্রূণের অস্তিত্ব পাওয়া যাবে না, কারণ তার গর্ভে যে ভ্রূণটি রয়েছে সেই পৃথিবীর নয়, ও অন্য কোনো দুনিয়ার। একজন ডাক্তারের মুখে এই ধরনের কথা শুনে আরিফ সাহেব বেশ চমকে উঠলেন। তিনি ডাক্তার হয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা না দিয়ে দিচ্ছেন অলৌকিক ব্যাখ্যা। আরিফ সাহেব কোনো কথা বলতে পারলেন না। নাসিমা আক্তার বলেই চললেন, দেখুন, আলট্রাসনোগ্রাফি এর মাধ্যমে পাওয়া আপনার মেয়ের গর্ভে সেই ভ্রূণের রিপোর্ট আমি এই কয়দিনে ভালো মতো পরীক্ষা করেছি। ভ্রূণটা সম্পূর্ণ মানুষের মতন দেখতে হলেও এর হাত এবং পায়ের আঙুলের সংখ্যা 4টি করে, যেখানে মানুষের থাকে 5টি। এছাড়া তার হাতে একটা ছোট্ট ক্রস চিহ্ন দেখা যাচ্ছে। এটা কোনো সাধারণ ক্রস না, এই চিহ্নটা কেবল শয়তানের প্রতীক। আপনি একজন ডাক্তার হয়ে এই ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, এটা আমি কল্পনাও করতে পারছি না। আমার মেয়েকে আমি আপনার আগে আরও 2জন বড় ডাক্তারকে দেখিয়েছি, তারা আপনার চেয়ে অনেক জ্ঞানী ডাক্তার। তারা তো এই ধরনের কোনো অদ্ভুত অবাস্তবিক ব্যাখ্যা দেননি। আর একটা যমজ ভ্রূণের ভিতর আর একটা যমজ ভ্রূণ বেড়ে ওঠে, এটা মায়ের সাথে হতে পারে এমন কিছুও তো তারা বলেনি। আপনি এমন অদ্ভুত অদ্ভুত কথা কি করে বলেন? দেখুন, এটা যে ফিটাস ইন ফিটু রোগ না, এই বিষয়ে আমার এখন আর কোনো সন্দেহই নেই। এই রোগের অনেকগুলো লক্ষণই আপনার মেয়ের সাথে যায় না, তাই হয়তো সেই ডাক্তারেরা এই বিষয়ে আপনাকে কিছু জানাননি। এছাড়া অধিকাংশ ডাক্তারই প্যারানর্মাল ঘটনা বিশ্বাস করেন না। আমিও একসময় করতাম না, কিন্তু এখন করতে হয়। আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটার পর থেকে আমি এটা বিশ্বাস করি। এই শক্তির যে কতটা ক্ষমতা তা আমি সেদিনই টের পাই। এই বিষয়গুলো অবিশ্বাস করে হেলায় উড়িয়ে দেওয়ার কারণেই আজ আমি আমার স্বামীকে হারাই। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। তখন আমি নতুন বিয়ে করেছি। এই শহরের একটা পুরাতন একতলা বাড়িতে ভাড়া উঠি আমরা। একদিন মহিলাটির কথা মাঝপথে থামিয়ে দিয়ে বেশ বিরক্ত নিয়েই আরিফ সাহেব তাকে বললেন, দেখুন, আপনার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা জানতে আমি ইচ্ছুক না। আমার মেয়েকে সুস্থ স্বাভাবিক করার কোনো উপায় জানা থাকলে সেটা আমায় বলুন। এর উপায় আমার কাছে নেই, কিন্তু আমি এমন একজনকে চিনি যে আপনাকে সাহায্য করতে পারে। কিন্তু আপনি যেহেতু অলৌকিকতায় বিশ্বাস করেন না, তাই আপনার উচিত আপনার মেয়ের অপারেশন করে এই বিষয়ে একেবারে নিশ্চিত হয়ে নেওয়া। আমার এক ডাক্তার বন্ধু আর একজন বড় ডাক্তার একবার তার অপারেশন করিয়েছে। ডাক্তার নাসিমা আক্তার বেশ বিস্মিত কণ্ঠে বলল, কই, আমি চেক আপ করার সময় তো অপারেশন হওয়ার কোনো আলামত পেলাম না। কোন ডাক্তাররা তার চিকিৎসা করেছিলেন? তাদের ঠিকানাটা দিন প্লিজ। এদের সাথে এই বিষয়ে কথা বললে রহস্যটা আরও ভালোভাবে পরিষ্কার হবে। হঠাৎ এক অজানা ভয় আরিফ সাহেবের মনকে গ্রাস করে ফেলে। আরিফ সাহেব মনে মনে এটা বিশ্বাস করেন যে ডাক্তার ইমরান এবং ডাক্তার ইলিয়াসের হঠাৎ মৃত্যুর পেছনে তার মেয়ের সেই রাতের অপারেশনের কোনো সম্পর্ক রয়েছে। তাই তার ভয় হয় এই ডাক্তার যদি তাদের কথা জানতে পারেন, তাহলে সেও বুঝে ফেলবে মায়েশির জন্যই তাদের মৃত্যু ঘটেছে। সবার মাঝে এটা জানাজানি হলে এতে মায়েশি এবং তিনি বিপদে পড়ে যাবেন। তাই প্রসঙ্গটা ঘোরাতে তিনি ডাক্তার নাসিমাকে বলেন, মায়েশির গর্ভে যে ভ্রূণটা রয়েছে সেটা যে শয়তানের, তা আপনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? আমার স্বামী এই শক্তির কবলে পড়ে মারা যাওয়ার পর এই শক্তি নিয়ে আমি ব্যাপক গবেষণা করেছি। সেই চিহ্নটা আমি চিনি। আপনার মেয়েকে আমি সাহায্য করতে চাই। তার পেটের ভ্রূণের হাতে যে সেই চিহ্নই রয়েছে, এটা আপনি কি করে বুঝলেন?
আল্ট্রাসোনোগ্রাফিতে তো এটা স্পষ্ট করে হাতের চিহ্ন বোঝা যাওয়ার কথা না। ডাক্তার নাসিমা আক্তার তার ব্যাগ থেকে আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটা বের করে আরিফ সাহেবের দিকে এগিয়ে দিলেন। আরিফ সাহেব রিপোর্টে ভ্রূণের ছবিটা দেখলেন। ভ্রূণটার এক হাতের ওপর স্পষ্ট একটা ক্রসের চিহ্ন। ক্রসটাকে দেখেই বোঝা যাচ্ছে এই ক্রসটা সাধারণ কোনো ক্রসের মতন না, ভ্রূণের চেয়ে যেন স্পষ্ট ক্রসটাকেই বোঝা যাচ্ছে। কেউ রিপোর্টার ছবিটার ওপরে এই ক্রসটা যেন এঁকে দিয়েছে। আরিফ সাহেব আবারও প্রশ্ন করেন, আপনার কি মনে হয় এই শয়তানের ভ্রূণটা মায়েশির পেটে আসলো কি করে? যুগে যুগে অনেক শয়তান এই পৃথিবীতে আসে। তাদের এই পৃথিবীতে আগমনের জন্য অনেকগুলো উপায় রয়েছে। অধিকাংশ সময় শয়তানের উপাসকরা তাদের দেহ এবং আত্মাকে শয়তানের কাছে উৎসর্গ করে এবং শয়তানকে আহ্বান করে। পরে শয়তান তাদের দেহে আশ্রয় নেয়। কিন্তু বড় শয়তানেরা একাজ করে না। এরা মানুষের রূপই কোনো এক নারী শক্তির থেকে জন্মায়। পৃথিবীতে তারা শিশুরূপে আসে। ধীরে ধীরে এরা বড় হয় আর তাদের শয়তানি শক্তি ফিরে পেতে থাকে। এই বড় শয়তানগুলোর আত্মা প্রথমে পৃথিবীতে আসে দেহ ছাড়াই। পরে সে কোনো নারীর সাথে সঙ্গম করে আর সেই নারীর গর্ভ থেকেই সে আবার জন্ম নেয়। আপনি বোঝাতে চাইছেন আমার মেয়ের সাথে কোনো এক শয়তানের আত্মা সঙ্গম করেছে, তাই তার গর্ভে শয়তানের ভ্রূণ? বিষয়টা অনেকটা এমনই। আপনি একটা পাগল ছাড়া আর কিছুই না। শয়তানের যদি পৃথিবীতে আসতেই হতো তাহলে এত নারী থাকতে একটা বাচ্চা মেয়ের শরীরে কেন আশ্রয় নেবে? মায়েশির বয়স যখন 4 বছর তখন থেকেই সে এরকম অসুস্থ। আর আপনি কি আজেবাজে কথা বলছেন? আমিও এটাই ভাবছি। শয়তানকে যদি আহ্বান না করা হয় তাহলে সে কখনোই আসে না। আপনার মেয়ে কি করে তাকে আহ্বান করলো? আরিফ সাহেব এবার উঠে দাঁড়িয়ে ডাক্তার নাসিমা আক্তারকে বললেন, দেখুন, আপনি একজন ডাক্তার হয়ে শয়তানি শক্তির অস্তিত্ব নিয়ে আমার সাথে তর্ক করছেন। বিষয়টা বেশ হাস্যকর। আপনি দয়া করে আমার বাড়ি থেকে বের হয়ে যান। ডাক্তার নাসিমা বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, এই শক্তিকে তুচ্ছ করবেন না। যে কোনো সাহায্য লাগলে আমার কাছে আসবেন। আর আপনার বাড়িতে যে অলৌকিক কিছু আছে তা আমি নিশ্চিত। আমি যখন এই বাড়িতে ঢুকছিলাম কয়েকটা কালো ছায়া আমায় ভয় দেখাচ্ছিল। মহিলাটি চলে গেল। আরিফ সাহেব বাড়ির গেট লাগিয়ে ড্রয়িং রুমে কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে বসে রইলেন। মাইশির সাথে এবং এই বাড়ির সাথে অলৌকিক যে কিছু একটা আছে এটা তিনি অনুমান করতে পারছেন। তাই বলে এইসব আজেবাজে কথা বিশ্বাস করার কোনো মানেই হয় না। মাইশিনা ওই ঘরে অসুস্থ অবস্থায় রয়েছে। আরিফ সাহেব তার কথা ভাবতে ভাবতে তাকেই কি করে ভুলে গেল? আরিফ সাহেব দ্রুত উঠে মাইশির ঘরে গেলেন। ঘরে ঢুকেই তার চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হলো। তার হাত পা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। মাইশি বিছানা থেকে কয়েক ফুট উপরে উঠে শূন্যে ভাসছে। তার পুরো শরীরে জামা কাপড় নেই। চোখ ভয়ানক ক্রোধে লাল হয়ে তার দিকে চেয়ে রয়েছে। আরিফ সাহেব যেন সেই মাইশির দিকে এগিয়ে যাবেন, পুরো ঘর থরথর করে কাঁপতে লাগলো। বুক সেট থেকে একটা একটা করে বই মেঝেতে পড়তে লাগলো। আরিফ সাহেবকে অবাক করে দিয়ে কর্কশ একটা পুরুষ কণ্ঠের শব্দ বেরিয়ে এলো মাইশির মুখ থেকে। ও কারোর পা ধরে না ওকে এই পৃথিবীতে আহ্বান করতে। তবে যদি ওকে কেউ আহ্বান করে, একবার পৃথিবীতে আনতে চায়, তাহলে কারোর সাধ্য নেই যে ওকে আশা থেকে ফেরায়। যে হবে পথের কাঁটা সেই হবে বলির পাঁঠা। আরিফ সাহেবের বিস্ময় কাটার আগেই ঘরে একটা ফুলদানি একা একাই শূন্যে ভেসে ওঠে, উড়ে এসে সজোরে তার মাথায় আঘাত করল। মুহূর্তেই তার চারপাশ অন্ধকার হয়ে গেল। মেঝেতে লুটিয়ে পড়লেন তিনি। যখন চোখ মেললেন দেখলেন পুরো ঘর অন্ধকার। তিনি মেঝেতে পড়ে আছেন। বিছানা থেকে মায়েশির গুঙানোর আওয়াজ আসছে। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। অন্ধকারে কিছুই দেখতে পারলেন না। দেওয়াল হাতড়ে সুইচ চেপে আলো জ্বালানোর চেষ্টা করলেন। না, সুইচ চালুই আছে, তাহলে বিদ্যুৎ নেই। দেওয়াল হাতড়ে ঘর থেকে বারান্দায় গেলেন। বারান্দায় গিয়ে সুইচ চাপতেই আলো জ্বলে উঠল। আরিফ সাহেব বেশ অবাক হলেন। ঘরের লাইটে কি সমস্যা হলো? মোবাইল বা টর্চ কোথায় আছে তাও মনে পড়ছে না। তিনি রান্নাঘর থেকে মোমবাতি জ্বালিয়ে ধীরে ধীরে আবারও মাইশির ঘরে গেলেন। তার আর বিস্ময়ের সীমা রইল না। মোমের আলোতে স্পষ্ট পুরো ঘর দেখা যাচ্ছে। পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে, যেন কোনো বড় ঝড় এই ঘরের ওপর দিয়ে কিছুক্ষণ আগে বয়ে গেছে। মাইশি বিছানায় শুয়ে গোঙাচ্ছে। পরনে একটা ফ্রক,
মাইশির পাশেই বিছানায় সিলিং ফ্যানটা খুলে পড়ে রয়েছে। ঘরের সব জিনিসপত্র ঘর জুড়ে এলোমেলো হয়ে পড়ে রয়েছে। বই ছিটিয়ে ছড়িয়ে রয়েছে মেঝেতে। বৈদ্যুতিক বাল্বটা দেখি বোঝা যাচ্ছে যে ব্লাস্ট করেছে। ফুলদানিটাও টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। আরিফ তার মাথায় হাত দেয় যেখানে ফুলদানিটা আঘাত করেছিল, কিন্তু সে কোনো ক্ষত অনুভব করতে পারে না। সামনে এগিয়ে মায়েশির কপালে হাত দিতেই বুঝতে পারে প্রচণ্ড জ্বর। হঠাৎ মায়েশির পেটের দিকে মোমের আলো পড়তেই তিনি আটকে উঠলেন। মায়েশির ফ্রকটা আপনা আপনি ছিঁড়ে যাচ্ছে আর তার পেটটা ফুলে উঠছে। পেট ফুলে একজন গর্ভবতী নারীর পেটের মতন আকার লাভ করলো। আবার মায়েশির নিঃশ্বাসের সাথে সাথে পেটটা ছোট হয়ে যাচ্ছে, আবার নিঃশ্বাসের সাথে সাথে ফুলে উঠছে ভয়ঙ্কর রকমের। ভয়ে আরিফ সাহেবের শরীর কাঁপতে থাকে। হঠাৎ তার পিছনে কোনো কিছুর উপস্থিতি অনুভব করতে পারেন তিনি। পিছনে ফিরতেই মোমের আলোতে স্পষ্ট তিনটে ছায়া দেখতে পেলেন তিনি দেওয়ালে। মাঝখানের ছায়াটা একটা নারীর, তার দুই পাশের ছায়াগুলো দুজন পুরুষের। পাশের দুটো ছায়া যেন কালো ছায়ার গায়ে সাদা আলোর অ্যাপ্রন। তিনটে ছায়ার অবয়ব দেখেই যেন আরিফ সাহেব এদের চিনে ফেললেন। পুরুষ ছায়া দুটি মুহূর্তের মধ্যে দেওয়ালে মিলিয়ে গেল। নারীর ছায়াটি ধীরে ধীরে আরিফ সাহেবের দিকে এগিয়ে আসতে লাগলো। পাথরের মূর্তির মতন আরিফ সাহেব দাঁড়িয়ে রইলেন। মুহূর্তেই একটা দমকা হাওয়া এসে মোমবাতিটা নিভিয়ে দিয়ে গেল। বারান্দার বাল্বটা ফাটার শব্দ স্পষ্ট শোনা গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আরিফ সাহেবকে অবাক করে দিয়ে সেই চিরচেনা একটা কণ্ঠ মিহি আওয়াজে বলল, কেমন আছো আরিফ? আরিফ কণ্ঠটা শুনে চমকে উঠে বলে, সম্মি, তুমি? আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। তুমি তো মারা গেছো। তুমি কোথা থেকে এলে? আমি কোথা থেকে আসবো আবার? আমি তো 5 বছর ধরে এই বাড়িতেই রয়েছি, যদিও ছায়া হয়ে। তাও তো দেখতে পাও না। সম্মি, তুমি দেখছো আমাদের মেয়ের কি অবস্থা হয়েছে? আমি কি করব ঠিক বুঝতে পারছি না। মাইশির এই অবস্থার জন্য তো তুমিই দায়ী। আমি দায়ী? হ্যাঁ, তুমিই দায়ী। সব কিছু তো স্বাভাবিকভাবেই চলছিল। মাইশি অসুস্থ হচ্ছিল, আবার সুস্থ হচ্ছিল। তুমি কেন শুধু শুধু তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে গেলে? তোমার জন্যই বেচারা ডাক্তার দুজন মারা গেল। অপারেশন করার বড় শখ ছিল, দিল ও শেষ করে। আর তোমার এই বাড়াবাড়ির কারণে মাইশি আরও বেশি শাস্তি পাচ্ছে। ওকে রাগাচ্ছ কেন তুমি? এই ওটা কে? মাইশির গর্ভে যিনি রয়েছেন তিনি। হেয়ালি করো না সম্মি, তোমার রহস্য আমি কিছুই জানি না, জানতেও চাই না। অন্তত মেয়েটাকে কিভাবে সুস্থ স্বাভাবিক করতে পারবো এই উপায়টা তো বলবে। তোমার মেয়ে তুমি উপায় খোঁজো। আমার মেয়ে? মাইশি তোমার মেয়ে না? আমি এখন কেউ না, আমার কেউ নেই, কেউ আমার কিচ্ছু না। সম্মি এমনটা বলো না প্লিজ, আমি বড্ড একা হয়ে গেছি। তুমি হয়তো আমার অবচেতন মনের কল্পনা, তাও কল্পনা হই এই সমস্যা থেকে মুক্তির উপায় আমায় বলে দাও। এই অলৌকিকতার ওপর অবিশ্বাসী তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এবার বলো, এই লণ্ডভণ্ড ঘরও তোমার অবচেতন মনের কল্পনা? মায়েশি যখন মারা যাবে তখনও এটা তোমার অবচেতন মনের কল্পনা ভেবে উড়িয়ে দিও। সম্মি, চেঁচিয়ে লাভ নেই। মেয়ের ভালো চাও তো আমার কথা শোনো। ও যখন একবার পৃথিবীতে চলে এসেছে তার আর ফেরার সম্ভাবনা নেই। যা হচ্ছে তা হতে দাও। এই বাড়িতে মহিলাদের প্রবেশ নিষেধ করে দাও। মায়েশির ও কোনো ক্ষতি করবে না। মায়েশিকে তুমি লালন করছো, তাই ও তোমারও কোনো ক্ষতি করবে না। মায়েশির যখন সন্তান জন্মদানের বয়স হবে তখন ভ্রূণটা তার অস্তিত্ব জানান দেবে। ও হবে মায়েশির পুত্র। ততদিন পর্যন্ত ওকে মায়েশির গর্ভে থাকতে দাও। ও একবার জন্মালে তারপর মায়েশি এবং তোমার মুক্তি। এর আগে ওকে রাগিও না, বিপদে পড়বে। এসব তুমি কি বলছো সম্মি? আর আমি বাবা হয়ে চুপচাপ এমনটা কি করে হতে দিই মায়েশির সাথে? আমার মেয়ে জন্ম দেবে একটা সন্তানকে। এই সন্তানের ভ্রূণটা মায়েশির গর্ভে এলো কি করে? ও তো শয়তানকে আহ্বান করেনি, তাহলে এই অভিশাপ তাকে কেন স্পর্শ করলো? এই কথাটা শোনার পর হয়তো তুমি আমাকে ঘৃণা করবে, তাও শোনো। সন্তানহীনতা যে একটা কত বড় কষ্ট তা তুমি আমার মতন অনুধাবন করতে পারতে না। যখন ডাক্তারি পরীক্ষায় জানতে পারলাম যে আমি বন্ধ্যা, তখন আমার মনের ভিতর যে কি বড় একটা ঝড় গেল তা তোমাকে বোঝাতে পারবো না। তুমি তখন প্রায় আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলে। সেই সময় হঠাৎ একদিন এক বৃদ্ধ ভিক্ষুক এসে আমার কাছে খাবার চাইলেন।
আমি তাকে খাবার দিলাম। তিনি খাওয়ার পর আমাকে অবাক করে দিয়ে বললেন, মা, তুই পুরোপুরি বন্ধা না, তোর চিকিৎসা করা যাবে, তোর ফুটফুটে সন্তান হবে। আমি বিস্মিত হলাম। তিনি এ কথা জানলেন কি করে? তিনি আর কোনো কথা না বলে একটা ঠিকানা আমায় দিয়ে চলে গেলেন। আমি তোমাকে না জানিয়ে সেই ঠিকানায় গেলাম। পুরনো একটা বাড়িতে তারা কালা জাদু চর্চা করেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর মূর্তি দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারা আমায় বললেন, একটা কাজ করলে আমার সন্তান হবে। আমার নিজেকে শয়তানের কাছে উৎসর্গ করে দিতে হবে। আমার আত্মা বা দেহ শয়তান চায় না, সে শুধু আমার গর্ভের মাধ্যমে পৃথিবীতে আসতে চায়। আমি শয়তানের পূজা করলে প্রথমে আমার গর্ভে একটা কন্যা সন্তান আসবে, যে হবে আমার এবং তোমার মেয়ে। আর কয়েক বছর পর আমার গর্ভে আর একটা সন্তান আসবে, সেটা শয়তানের সন্তান। আমি তখন এত কিছু না ভেবে বাচ্চার লোভে রাজি হয়ে যাই। আমাদের একটা কন্যা সন্তান হলো মাইশি। আমরা বেশ আনন্দেই দিন কাটাতে লাগলাম। এরপর একদিন আবার আমি প্রেগনেন্ট হলাম। একটা শয়তানকে আমি পৃথিবীতে আনবো, যে ধ্বংস করতে চাইবে পৃথিবীর সৌন্দর্য। মনের মধ্যে পাপবোধ জন্মালো আমার। ভুল বুঝতে পারলাম আমি। সেই কালা জাদুর তান্ত্রিকরাও তখন ভিক্ষুকের বেশে আমায় প্রায় দেখে যেত। আমার ভয় লাগতে শুরু করলো। তোমায় গর্ভপাতের কথা বললাম, তুমি রাজি হলে না। এই ঘটনাগুলো তোমায় খুলেও বলতে পারছিলাম না। ভাবলাম তোমরা সুখে থাকো, আমার মৃত্যুর সাথে সাথে শয়তানটাও মরে যাবে। আমার ধারণা ভুল হলো। আমি মরে হলাম অভিশপ্ত ছায়া, আর সেই শয়তানটার ভ্রূণ অদৃশ্য আকৃতি ধারণ করে মায়েশির গর্ভে আশ্রয় নেয়। তাকেও করে অভিশপ্ত। এই তান্ত্রিকগুলো ভেবেছিল আমার মৃত্যুর সাথে সাথে শয়তানও চলে গিয়েছে, তাই তারা আর এই বাড়ি মুখ হয় না। আরিফ সাহেব অন্ধকারে এক নিঃশ্বাসে সম্মির কথাগুলো শুনছিলেন। এবার তিনি বললেন, সবই বুঝলাম, কিন্তু মায়েশির হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার বিষয়টা বুঝলাম না। মায়েশি এমনিতেই সুস্থ স্বাভাবিক থাকে, কিন্তু কোনো নারী এই বাড়িতে প্রবেশ করলে সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে। এর পিছনে কারণটা কি? এর থেকে মুক্তি কি পাবো না? তোমাকে যা বললাম তাই শোনো, এর বেশি কিছুই ঘাঁটতে যেও না, তাহলে ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। এই প্রশ্নটার উত্তরও খুঁজতে যেও না, তাহলেই সব শেষ। যেদিন এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাবে, সেদিনই শেষ হবে সব সমস্যার। প্রথমে তুমি মরবে, তারপর তোমার মেয়ে মাইশি। তাই ওকে নিয়ে এসব ঘাঁটিও না। যেটা যেভাবে চলছে চলতে দাও। সব প্রশ্নের উত্তর জানতে নেই। তুমি শুধু এই বাড়িতে নারীর প্রবেশ বন্ধ করে দাও। আমি চলে যাচ্ছি চিরদিনের মতন। আমার বলা কথাগুলো শুধু মনে রেখো। চলে যাচ্ছ মানে? আমি এতদিন পর্যন্ত এই বাড়িতে শুধু মায়েশির জন্যই রয়ে গিয়েছিলাম। এখন তোমায় দায়িত্ব দিয়ে গেলাম, এতেই আমার মুক্তি। ওকে আসতে দাও। ও আসবেই। ওকে যে বাধা দেবে তারই হবে দুর্গতি। মুহূর্তের মধ্যেই কণ্ঠটা শূন্যে মিলিয়ে গেল। আরিফ সাহেব ধপ করে মাটিতে বসে রইলেন। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই তিনি আরও অন্ধকারে তলিয়ে গেলেন। সূর্যের আলো ঘরে প্রবেশের পর চোখ মিলে দেখলেন তিনি ঘর এখনো লণ্ডভণ্ড। মায়েশি শুয়ে আছে বিছানায়। তার পেটের দিকে তাকিয়ে দেখে ফ্রক ছেঁড়া। এখন তাকে দেখতে পুরো সুস্থ এবং স্বাভাবিক লাগছে। তিনি মায়েশিকে ঘুম থেকে ওঠালেন। ফ্রেশ হলে দুজনে একসাথে নাস্তা করলেন। এখন রহস্যটা অনেকটাই যেন তার কাছে পরিষ্কার। তিনি কিছুতেই শয়তানকে এই পৃথিবীতে আসতে দেবেন না, এবং নিজের মেয়েকেও তিনি এই বিপদ থেকে বাঁচাবেন। ডাক্তার নাসিমার অনেক কথার সাথেই গতরাতে সম্মির বলার কথা মিল পাওয়া যায়। এখন ডাক্তার নাসিমাই তাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। মায়েশিকে ঘরে রেখে বাড়ির বড় গেটে তালা দিয়ে দিলেন তিনি, যাতে কোনো নারী বা অন্য কেউ তার বাড়িতে প্রবেশ করতে না পারে। এরপর সোজা চলে গেলেন ডাক্তার নাসিমার চেম্বারে। সেখানে পৌঁছে আর একবার স্তম্ভিত হলেন আরিফ সাহেব। জানতে পারলেন গত রাতে নাকি ডাক্তার নাসিমা আক্তার তার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। আরিফ সাহেব কথাটা শুনে বেশ ভেঙে পড়লেন। ভাবছিলেন গত রাতে এই মহিলাটিকে ওইভাবে অবহেলা করা উচিত হয়নি তার। মহিলাটি তাদের সাহায্য করতে চেয়েছিলেন, তাই তো তার এই অবস্থা হলো। তাহলে এখন এই সমস্যা থেকে তাদের কে বাঁচাবে? শয়তানকে এই পৃথিবীতে না আনার কোনো পথই কি খোলা নেই? তিনি আর ডাক্তার নাসিমার বাড়িতে গেলেন না। নিজ বাড়িতে এসে মায়েশির দিকে মনোনিবেশ করলেন। আর কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নিলেন সম্মির কথাই মেনে চলবেন। শয়তানি ভয়ঙ্কর শক্তির সাথে তিনি একা পেরে উঠবেন না।
তাকে এই পৃথিবীতে আসতে দেওয়াই ভালো। আর তো মাত্র কয়েকটা বছর। মায়েশি বড় হবে আর অবসান হবে এই অভিশপ্ত জীবনের। হয়তো তখন পৃথিবী পড়ে যাবে বিপদের মুখে, কিন্তু তারা তো মুক্তি পাবে। শুধু এইটা খেয়াল রাখতে হবে যে এর আগে কোনো নারী শরীর যেন এই বাড়িতে প্রবেশ না করতে পারে। হঠাৎ তার মনে পড়ল বাড়ির বড় গেটটা তো খোলা রয়েছে। এখন যদি কেউ বাড়িতে প্রবেশ করে তাহলে তো মায়েশি আবার সেই ভয়ঙ্কর অসুস্থ হয়ে যাবে। আরিফ সাহেব দ্রুত উঠে দাঁড়ালেন। হঠাৎই বাড়ির কলিং বেলটা বেজে উঠলেন। আবার কে এলো? আরিফ সাহেব চমকে মায়েশির দিকে তাকালেন। না, মায়েশি সুস্থ এবং স্বাভাবিক রয়েছে, একটা পুতুল নিয়ে খেলছে। তাহলে হয়তো কোনো পুরুষ মানুষ এসছে, কিন্তু কে? আরিফ সাহেব দরজা খুলে দেখেন একজন চার্চের ফাদার দাঁড়িয়ে রয়েছেন। আরিফ সাহেব কিছুটা অবাক হয়ে লোকটাকে বললেন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? লোকটা মিষ্টি করে হেসে বলল, আপনার নাম কি আরিফ হোসেন? জি। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম পিটার। আমি এই শহরের বাহিরের একটা চার্চের ফাদার। আমি কি ভিতরে এসে বসতে পারি? আরিফ সাহেব দরজা ছেড়ে দাঁড়ালেন। লোকটা বাড়িতে প্রবেশ করলেন। লোকটা ঠিক কী উদ্দেশ্য নিয়ে এসেছেন এটা আরিফ সাহেবের বোধগম্য হচ্ছে না। লোকটা ড্রয়িং রুমের একটা চেয়ারে বসে শান্ত কণ্ঠে আরিফ সাহেবকে প্রশ্ন করলেন, ডাক্তার নাসিমা আক্তার আত্মহত্যা করে মারা গিয়েছেন, আপনি জানেন বোধহয়? আরিফ সাহেবের বুকে একটা ধক করে শব্দ হলো। ভয়ে তার চোখ মুখ ছোট হয়ে এলো। এই লোকটা ডাক্তার নাসিমার কথা বলছে কেন? তাহলে লোকটা কি সব জেনে গেল? মায়েশির কারণেই যে এই 3 ডাক্তার আত্মহত্যা করেছে এটাও হয়তো তিনি বুঝে যাবেন বা গেছেন। শহরের সবার মধ্যে এখন এটা জানাজানি হয়ে যাবে, তারা পড়বেন বিপদে। ফাদার পিটার আবার বললেন, ভয় পাবেন না আরিফ, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, এই কেসের ইনভেস্টিগেশন করতেও আসিনি। আমাকে বন্ধু ভাবতে পারেন। আমাকে এখন ডাক্তার নাসিমা আক্তারই এখানে আসতে বলেছেন। ডাক্তার নাসিমা? জি। তাকে আমি অনেক বছর আগে থেকেই চিনি। তার বাড়িতে তার স্বামী প্রেত চর্চা করতেন। তখন আমি তাকে সাবধান করেছিলাম। নাসিমা আক্তার বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেন এবং স্বামীকে হারালেন। তারপর তার সাথে আমার বেশ ভালো পরিচিতি হয়। তিনিই আমাকে ফোনে আপনার মেয়ের অদ্ভুত রোগ সম্পর্কে জানান। গতকাল আপনার সাথে তার কি কি কথা হয় তাও রাতে আমায় জানান। আমিও অনুমান করি আপনাদের বাড়িতে শয়তানের অস্তিত্ব আছে। আজ সকালে যখন নাসিমার সাথে দেখা করতে আসলাম এই বিষয়ে কথা বলতে, তখন জানলাম সে আত্মহত্যা করেছে। এটা যে কোনো সাধারণ মৃত্যু না, শয়তানের প্ররোচনা, এটা আমি বুঝতে পারছি। তিনি আমাকে ফোনেই আপনার ঠিকানা দিয়েছিলেন, তাই সেখান থেকে সরাসরি আপনার কাছেই চলে এসেছি। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি এই বিষয়ে। আরিফ সাহেব যেন কিছুটা সাহস ফিরে পেলেন। তবুও বিচলিত কণ্ঠে ফাদারকে বললেন, কিন্তু ওকে নিয়ে যেই ঘাঁটতে গিয়েছে সেই মৃত্যুর পরিণতির স্বীকার করেছে। আমার ধারণা ও আপনারও কোনো ক্ষতি করতে পারে। যেদিন থেকে ফাদার হয়েছি এই নিজেকে নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। এখন আপনার মেয়েকে নিয়ে ভাবছি, বললেন ফাদার পিটার। আরিফ সাহেব তাকে মাইশির কাছে নিয়ে গেলেন। মাইশি বসে বসে পুতুল দিয়ে খেলছিল। ফাদার পিটারকে দেখে একবার শুধু বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো, আবার খেলায় মনোযোগ দিল। আরিফ সাহেব এবং ফাদার পিটার আবার ড্রয়িং রুমে গিয়ে বসলেন। ফাদার আরিফ সাহেবের কাছে এই রহস্যের ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পুরোটা জানতে চাইলেন। আরিফ সাহেব আর কিছু লুকালেন না। ডাক্তারদের আত্মহত্যা সহ পুরো ঘটনা তাকে খুলে বললেন। ফাদার এক টানা পুরো ঘটনা শুনলেন। এরপর আরিফ সাহেবকে প্রশ্ন করলেন, আপনি কি নিশ্চিত যে গতরাতে যেই কালো ছায়াটা আপনার সাথে কথা বলেছেন সেটা আপনারই স্ত্রী? হ্যাঁ, আমি সম্মির কণ্ঠ চিনি। আর সে যে কথাগুলো বলেছে তা সম্মি ছাড়া আর কারোর জানা কথা না। গতরাতে আপনার সাথে যে কথা বলেছে সে আপনার স্ত্রী নয়। আপনিই তো বলেন গর্ভাবস্থায় তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন। আর যেহেতু তিনি শয়তানের উপাসনা করেছেন তাই তার মৃত্যুর পর তার আত্মা ইচ্ছাকৃতভাবেই এই বাড়িতে থাকতে পারে না। তার মৃত্যুর পর তার আত্মাটা শয়তানের দখলে চলে যায়। শয়তান যা চায় তাই তাকে দিয়ে করাতে পারে। শয়তানি তাকে ছায়া মানব বানিয়ে রেখেছে। শয়তানের ইচ্ছাতেই সে আপনার ঘরে এসেছিল গতকাল। মৃত্যুর পর এই বাড়িতে এত বছর ছায়া হয়েছিল শয়তানের ইচ্ছাতেই। সে এখন আর আপনার স্ত্রী বা মায়েশার মায়ের রূপে নেই, সে এখন শয়তানের ছায়া মাত্র। তার মানে বলতে চাইছেন সম্মির কণ্ঠে ছায়াটা গতরাতে যা যা বলেছে তা সবই বানোয়াট? আমার কিন্তু কথাগুলো বেশ যৌতুকই মনে হচ্ছিল।
তার বলা কথাগুলো বাস্তব নাকি বানোয়াট এটা নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু সে যে শয়তানের ছায়া ছাড়া আর কিছুই না এটা নিশ্চিত। সে যা বলেছে শয়তানের লাভের জন্য বলেছে। এইসব কথা বাদ দিয়ে বলুন, এর থেকে মুক্তির কোনো উপায় কি আপনার জানা আছে? এই বাড়িতে কোনো নারী প্রবেশ করলেই মায়েশি কেন অসুস্থ হয়ে পড়ে? নারীর এই বাড়িতে প্রবেশের সাথে মায়েশির অস্বাভাবিকতার সম্পর্ক কি? এটা আমি নিশ্চিতভাবে জানি না, তবে আমার অনুমান শয়তানটার ভ্রূণ মায়েশির গর্ভে আর থাকতে চায় না, তাই এমনটা হয়। মানে ঠিক বুঝলাম না। দেখুন, মায়েশি এখন সন্তান জন্মদানের জন্য পরিপক্ক নয়। শয়তানকে আরও অনেক বছর মায়েশির গর্ভে থাকতে হবে। তাই হয়তো সে চাইছে অন্য কোনো নারীর গর্ভে প্রবেশ করতে। তাই কোনো নারী এই বাড়িতে প্রবেশ করলেই ভ্রূণটা মায়েশির গর্ভ থেকে বের হতে চায়। আর চাই সে অসুস্থ হয়ে পড়ে। ভ্রূণটা মায়েশির শরীর থেকে অন্য শরীরে চলে গেলে তো শয়তানেরই ভালো, সে দ্রুত পৃথিবীতে আসতে পারবে। তাহলে অন্য কোনো নারী যখন আসে এই বাড়িতে, তার গর্ভে চলে যায় না কেন? বারে বারে মায়েশিকে অসুস্থ হতে হচ্ছে কেন? আপনার স্ত্রীর মৃত্যুর পর ভ্রূণটার সাথে সাথেই কিন্তু মায়েশির গর্ভে চলে আসেনি, অনেকটা সময় নিয়ে তারপর এসেছে। ভ্রূণটা চাইলেই দ্রুত অন্য গর্ভে চলে যেতে পারে না, তবে চেষ্টা করে। সম্মি মারা যাওয়ার পর তো এই বাড়িতে কয়েকজন মহিলা কাজের লোক ছিল। ভ্রূণটা তাদের গর্ভে না গিয়ে মায়েশির গর্ভেই কেন এলো? অন্য কারোর গর্ভে গেলে তো এতদিনে সে পৃথিবীতে চলে আসতো। আর আপনার কথা মতে যদি ওই ছায়াগুলো শয়তানের হয়, তারা তবে নারীদের এই বাড়িতে প্রবেশ করতে নিষেধ কেন করবে বা ভয় দেখাবে কেন? এতে তো শয়তানকে সাহায্য করার বদলে তারা উল্টে বিপদে ফেলছে। তারা তো সেই নারীকে এই বাড়িতে আটকে রাখতে পারে, যাতে ভ্রূণটার সময় নিয়ে তার গর্ভে যেতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আমিও বুঝতে পারছি না, কিন্তু একটা বিষয় ভেবে দেখুন, ছায়াগুলো যদি ভালোও হয় তাহলে কিন্তু তারা নারীদের ভয় দেখাতো না। ওই ছায়াটা যদি আপনার স্ত্রী হতো, অন্য কোনো নারী প্রবেশ করলে সে খুশিই হতো, কারণ এতে তো আপনার মেয়ের শয়তানের অভিশাপ থেকে মুক্তি পেত। ভ্রূণটা চলে যেত অন্য নারীর গর্ভে। আপনিই তো আমাকে দ্বন্দ্বে ফেলে দিচ্ছেন। আসল কথা হচ্ছে, কোনো নারী এই বাড়িতে প্রবেশ করলে ভ্রূণটা মায়েশির পেট থেকে তার গর্ভে যেতে চায়। আপনার এই অনুমানটাই ভুল হতেও পারে। আর ডাক্তার ইমরান এবং ইলিয়াসের ছায়া যে সম্মিত ছায়ার সাথে দেখলাম, ওরা তো শয়তানের পুজো করতো না, তাহলে ওরা শয়তানের ছায়া হলো কি করে? শয়তান যাদের হত্যা করবে তারা সবাই তার দাস হবে। বুঝলাম। এত কথা বললেন, কিন্তু মায়েশাকে কি করে রক্ষা করব এটাই তো বললেন না। ফাদার পিটার উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, দেখুন আরিফ সাহেব, আমার বিশ্বাস আমার ধারণা ভুল নয়। আপনার মেয়ের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া নিয়ে আমি যে যুক্তি দাঁড় করিয়েছি এটাই সঠিক। হ্যাঁ, এর মধ্যে কিছু প্রশ্ন আছে, এর উত্তরগুলো পাওয়া যাবে। আজ আমি চললাম, কাল বা পরশু আবার আসব। তখন হয়তো এই বিষয়ে আমি পরিষ্কার করে বলতে পারবো। এই বলে ফাদার পিটার আরিফ সাহেবের বাড়ি ত্যাগ করলেন। আরিফ সাহেব বিষণ্ণ মুখ করে তারা চলে যাওয়ার দেখলেন। তিনি যেন জানেন ফাদার আর কখনো এই বাড়িতে আসবেন না। আসলে ও কোনো ছায়ার চেয়ে বেশি মূল্য তার থাকবে না। তিনজন ডাক্তারের মতন তিনিও শয়তানের প্ররোচনায় আত্মহত্যা করবেন। যে শয়তানের বিরুদ্ধে লাগবে তারই হবে দুর্গতি। আর কতগুলো প্রাণ যাবে এটাও কল্পনা করতে পারেন না আরিফ সাহেব। আরিফ সাহেব যদিও বিশ্বাস করে ফেলেছিলেন ফাদার পিটার আর এই বাড়িতে ফিরে আসবেন না, তবুও একটা ক্ষীণ আশা ছিল তার মনে। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পর যখন ফাদার এলেন না, তখন আশার বাতিটা যেন নিভে গেল। তৃতীয় দিন একটা পিয়ন আসে এই বাড়িতে একটা চিঠি নিয়ে। চিঠির ওপরে ফাদার পিটারের নাম দেখে আরিফ সাহেব বেশ অবাক হলেন। চিঠিটা নিয়ে তিনি ঘরে প্রবেশ করলেন। ড্রয়িং রুমে বসে চিঠিটা পড়া শুরু করলেন। আরিফ সাহেব, হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আমি সশরীরে আপনার ওখানে আসতে পারিনি। এর জন্য আমি লজ্জিত। আমি আরও কয়েকজন ফাদারের সাথে আপনার মেয়ের বিষয়ে কথা বলেছি। তারা এই বিষয়ে অনেক কিছুই খোলসা করে বলেছেন। আমার অনুমানটাই সঠিক। কোনো নারী আপনাদের বাড়িতে প্রবেশের পর মায়েশির গর্ভের ভ্রূণটা তার গর্ভে চলে যেতে চায়। ভ্রূণটাকে দেখতে 6 মাস বয়সের হলেও এই কয়েক বছর মায়েশির পেটে এর মস্তিষ্কের বিকাশ ঘটেছে। তাই সে দ্রুত পৃথিবীতে আসতে এই পথে এগোতে চায়। স্বয়ং শয়তানও চায় বাচ্চাটা দ্রুত পৃথিবীতে আসুক, যাতে সে দ্রুত শরীরটার ভেতর ঢুকে যেতে পারে। বস্তুত মায়েশির গর্ভের শয়তান এবং বাহিরের শয়তান দুটি আলাদা সত্তা। ভিতরের শয়তানটা শুধু বাহিরে আসতে চায়। সে ছোট, তাই উপায়টা জানে না। বাহিরের শয়তানটাই একে নিরাপত্তা দিচ্ছে।
তিনজন ডাক্তারকে ওই হত্যা করেছে। সেও চায় ভ্রূণটা অন্য নারীর গর্ভে যাক, কিন্তু যেহেতু ভ্রূণটা একবার তার গর্ভ পরিবর্তন করিয়েছে, তাই তাকে জন্ম নিতে হবে একজন কুমারী মেয়ের গর্ভে। অন্য কোনো কুমারিত্ব হারানো নারীর গর্ভে যদি ভ্রূণটা একবার প্রবেশ করে, তাহলেই সব শেষ। মহিলাটি হঠাৎই 6 মাসের গর্ভবতী হয়ে যাবে এবং তার কয়েক মাস পরেই বাচ্চাটি জন্ম নেবে। কিন্তু সেই দেহে আর শয়তান প্রবেশ করতে পারবে না, কারণ তার আধ ঘন্টা পর বাচ্চাটি মারা যাবে। শয়তানের আর কোনো উপায় থাকবে না, তাকে ফিরে যেতে হবে তার পৃথিবীতে। আপনাদের বাড়িতে যে সকল নারীরা প্রবেশ করেছে, তারা সকলেই হয়তো কুমারিত্ব হারা, তাই প্রবেশের মুখে শয়তানি ছায়া তাদের বাধা দিত। কিন্তু মায়েশির পেটের ভ্রূণটি না বুঝে যে কোনো একটা শরীর পেলেই প্রবেশ করতে চাইতো। কিন্তু একদিন এই বাড়িতে কোনো নারী থাকলে তার গর্ভে ভ্রূণটা প্রবেশ করতে পারবে না। নারীটাকে কমপক্ষে 7 রাত এই বাড়িতে কাটাতে হবে। যে কোনো নারী একবার এই বাড়িতে প্রবেশ করলে এবং সেই ভ্রূণটা তার গর্ভে যেতে চাইলে, অন্য কোনো শয়তানি শক্তি সেই নারীকে এই বাড়ি থেকে সরাতে পারবে না, স্বয়ং শয়তানও না। এছাড়া শয়তানের পক্ষে জোর করেও কোনো নারীকে এই বাড়িতে ঢোকানো অসম্ভব। এগুলোই তাদের সীমাবদ্ধতা। তাই শয়তান ভাবে এই বাড়িতে সব নারীর প্রবেশ নিষেধ করে দেবে, সময় লাগুক। মায়েশির গর্ভের জন্ম নেবে সে, কিন্তু আপনাকে ভয় দেখানো যাবে না। তাহলে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আর এই বাড়ি ছেড়ে দূরে থাকলে মায়েশির গর্ভের সন্তান তার ক্ষমতা হারাতে থাকবে। তাই আপনার স্ত্রীর বেশে আপনাকে সত্য মিথ্যা মিলিয়ে বোকা বানালো সেই রাতে। একটা কথা, আপনি ভ্রূণটাকে নষ্ট করতে এই বাড়ি ছেড়ে দূরে যাবেন না। তাহলে ভ্রূণটা নষ্ট হবে ঠিকই, সাথে সাথে শয়তান আপনাকে ও মায়েশিকেও শেষ করে দেবে। ভ্রূণটাকে নষ্ট করতে হবে অন্য উপায়ে। এতক্ষণ যা কিছু লিখলাম তা সবই আমার অনুমান। শয়তানের সাথে কথা বলার ক্ষমতা যদি আমার থাকতো, তাহলে কেবল আমি নিশ্চিত হয়ে কিছু বলতে পারতাম, তবে এটা অসম্ভব। তবে এই মুহূর্তে কোনো কুমারিত্ব হারানোর মহিলাকে 7 রাতের জন্য এই বাড়িতে আটকে রাখতে পারলে মুক্তি পাবে মায়েশি। তারপর বাচ্চা মহিলাটার গর্ভে জন্মালে ধ্বংস হয়ে যাবে শয়তানও। ভুল করেও কোনো কুমারী মেয়েকে এই বাড়িতে আনতে যাবেন না। তখন মায়েশি ঠিকই হবে ঠিকই, কিন্তু শয়তান রাজত্ব করবে পৃথিবী। আমি আরেকটা অনুমান আপনাকে বলি, যা করতে হবে দ্রুত করতে হবে। কোনো মহিলাকে 7 দিনের জন্য আপনার বাড়িতে আটকে রাখা হয়তো আপনার পক্ষে সম্ভব না, তাই আপনাকে একটা অন্য উপায় বের করতে হবে। একটা নারীর লাশ জোগাড় করতে হবে। লাশটা বরফের মাধ্যমে বা পচনরোধক কেমিক্যালের মাধ্যমে 7 রাত আপনাদের বাড়িতে রাখবেন। ভ্রূণটা নতুন দেহ ভেবে সেই শরীরটার ভিতর প্রবেশ করবে। তারপর সেই দেহটা মাটিতে পুঁতে দিলেই শয়তান শেষ। আমি প্রচণ্ড অসুস্থতার কারণে আপনার কাছে আসতে পারছি না বলে ক্ষমা প্রার্থনা করছি। ইতি, পিটার। এইসব যুক্তিগুলো যেন আরিফ সাহেবের মাথায় গেঁথে গেল। তার এখন মনে হচ্ছে সৌম্যির অবয়বটা আসলেই শয়তান ছিল। শয়তানকে পৃথিবীতে না আসতে দিয়ে মায়েশিকে বাঁচানোর উপায় যেন তিনি পেয়ে গেলেন। কিন্তু লাশ জোগাড় করবেন কি করে? তার বন্ধু ইমরান বেঁচে থাকলে হয়তো একটা লাশের জোগাড় করতে পারত সে, কিন্তু লিগ্যালভাবে এখন লাশ নিয়ে আসা প্রায় অসম্ভব। এখন কি তাহলে কবরস্থান থেকে লাশ চুরি করতে হবে তাকে? তার মেয়ের সুস্থতা এবং শয়তানকে ধ্বংস করার জন্য তিনি যেন সব কাজ করতে পারেন। এখন শুধু রাতের অপেক্ষা। মায়েশিকে ঘুম পাড়িয়ে রাত 2টো পর্যন্ত নিজের বাড়িতে অপেক্ষা করলেন আরিফ সাহেব। 2টা বাজতেই গামছা দিয়ে নিজের মুখ ঢেকে কোদাল হাতে মাটি কাটার লোকেদের বেশে আরিফ সাহেব বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। বাড়ির 2টো গেটই খোলা রাখলেন। লাশটা নিয়ে ঢোকার সময় যেন সময় নষ্ট না হয়। স্থানটা পাশের এলাকাতেই। একটা লাশ চৌকিদারদের চোখ পেরিয়ে আনা কঠিন, কিন্তু অসম্ভব না। আরিফ সাহেব কোনো বাধা ছাড়াই পৌঁছালেন। গেটটা খোলা। স্থানটা বড় হওয়ার রোজই এখানে লাশ দাফন করানো হয়। পূর্ণিমার আলোতে 3টে নতুন কবর দেখা যাচ্ছে। কোনোটাতে মহিলা আছে নাকি বোঝার কোনো উপায় নেই। এখন পর্যন্ত যেহেতু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তাহলে এর মধ্যে আরও কারোর আসার সম্ভাবনা নেই। একটা করে কবর খুঁড়ে দেখতে হবে। আরিফ সাহেব মাঝখানের কবরটা দিয়ে খোঁড়া শুরু করলেন। যতক্ষণ সহজে খুঁড়তে পারবেন ভেবেছিলেন, ততটা সহজে খোঁড়া গেল না। বেগ পেতে হলো বেশ। ওপরের মাটি সরিয়ে বাঁশ এবং পাটি দেখতে পেলেন। সেগুলো সরাতেই কাফনে মোড়া লাশ। আরিফ সাহেবের ভাগ্য ভালো, লাশটা একটা মহিলার। লাশটা যেই ছুঁতে যাবেন, হঠাৎ বেশ কয়েকটা টর্চের আলো তার চোখ ধাঁধিয়ে দিল। ওপর থেকে একটা কণ্ঠ শোনা গেল, ঠিক টের পাইছিলাম স্যার, সাথে সাথেই আপনারে কল দিচ্ছি।
লাশ চুরি। এর আগে 2টা লাশও এই চুরি করেছে মনে হয়। আরিফ সাহেবের বিস্ময় কাটার আগেই পুলিশ তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুললেন। তাকে কোনো কথা বলার সুযোগ দিলেন না। গাড়ি সোজা চলল পুলিশ স্টেশন। মহিলাটির নাম আয়েশা। মাঝরাতে একা একা নির্জন রাস্তাটি ধরে হাঁটছেন। তার বাড়ি অজ পাড়াগাঁয়ে। স্বামীর সাথে রাগ করে 6 মাস আগে বাড়ি ছেড়ে শহরে এসেছিলেন। বিয়ের 13 বছর পরেও কোনো সন্তানের মুখ দেখাতে পারেনি সে স্বামীকে। সে যে বন্ধা এটা পুরো গাঁয়ে রটে গেল। স্বামী এত বছর পর করল দ্বিতীয় বিয়ে। সতীনের সংসারে মন টিকল না। পৃথিবীতে তার আর কেউ নেই। রাগ করে চলে এলেন শহরে। কপাল ভালো থাকায় একটা বাড়িতে কাজ পেলেন। আজ 6 মাস পর মাঝরাতে চুরির অপরাধে সেই বাড়ি থেকে বের করে দেয়া হলো তাকে। একটা বাসে উঠে শহরের এই প্রান্তে এলেন। কিন্তু এত রাতে এখন কোথায় যাবেন ঠিক বুঝতে পারছেন না। তার সাথে একটা পোঁটলা এবং জমানো 3000 টাকা ছাড়া আর কিছুই নেই। রাস্তার আশেপাশে সব বাড়ির আলো বন্ধ। একটা বাড়িতে আলো জ্বলতে দেখা যাচ্ছে। অবাক করার বিষয়, বাড়ির বড় গেটটা খোলা। আয়েশার ভয় লাগলেও ধীরে ধীরে গেটের ভেতর প্রবেশ করলেন। উঠানে দাঁড়িয়ে হঠাৎ কাঁঠাল গাছের দিকে তাকালেন। সেখানে 3টে কালো ছায়া তার দিকে তেড়ে আসছে। আয়েশা ভয়ে দৌড়ে গেটের বাইরে না বেরিয়ে উল্টে বাড়ির ভিতর চলে যায়। বাড়ির গেটটা খোলা দেখে সে আরও বেশি অবাক হয়। বাড়িতে ঢুকে ভাবে এখনই চোর চোর বলে চিৎকার করবে, কিন্তু বাড়িতে কেউ নেই। একটা ঘর থেকে শুধু বাচ্চা একটা কণ্ঠের গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে। আয়েশা সেই ঘরে গিয়ে দেখে 8-9 বছরের বাচ্চা মেয়ে মেঝেতে পড়ে রয়েছে। মেয়েটার শরীর হাত দিতেই বুঝতে পারল প্রচণ্ড জ্বর। পুরো বাড়িতে আর কাউকে খুঁজে পেল না সে। এই অসুস্থ মেয়েকে ঘরে ফেলে রেখে তার বাবা মা কোথায় গেল এটাই ভেবে পাচ্ছে না আয়েশা। সে আর কিছু না ভেবে মেয়েটাকে বিছানায় ওঠালো। বালতি এনে মেয়েটার মাথা ধুয়ে দিল। কিছুমাত্র জ্বর কমলো না। আয়েশা চিন্তিত মুখে সারা রাত মেয়েটার মাথার পাশে বসে রইল। সকাল হলেও কেউ বাড়িতে এলো না। মেয়েটার জ্বরও কমছে না। আয়েশা বাড়ি থেকে বের হয়ে ফার্মেসি থেকে জ্বরের ওষুধ আনলো, নাস্তাও কিনে আনলো। নিজের বাড়ির মতোই চলাফেরা আরম্ভ করলো যেন। আশেপাশের প্রতিবেশীদের দেখে কিছুটা ভয় পেলেও তারা তার কাছ থেকে কিছুই জানতে চায় না। মেয়েটার জ্বর কেন কমছে না, তার বাবা মাই বা কোথায়, আয়েশা নিজেই দুপুরে রান্না করেন। একবার শঙ্কিত হন এটা ভেবে, মেয়েটার বাবা মাকে কেউ খুন করে মেয়েটাকে এখানে একা ফেলে যায়নি তো? তাকে পুলিশ এসে খুনের অপরাধে ধরে নিয়ে যাবে না তো? পরে ভাবলেন ধরলে ধরবে, মিথ্যা খুনের কথা স্বীকার করে বাকিটা জীবন না হয় জেলেই কাটিয়ে দেবেন। এখন আর তার হারানোর বা পাওয়ার কিছু নেই। জীবন যেদিকে নিয়ে যাবেন সেদিকেই ছুটবেন। আপাতত থাকার মতন একটা জায়গা পাওয়া গেল। আগে মেয়েটাকে সুস্থ করতে হবে। মেয়েটার নাম আয়েশা জানে না, তার খোঁজও কেউ নিতে আসে না এই বাসায়। আলমারিটা তালা দেওয়া না। এখানে বেশ কিছু টাকা রয়েছে। আয়েশা স্বাভাবিকভাবে মেয়েটার অর্থাৎ মায়েশির সাথেই থাকে। প্রথমে 3 দিন মেয়েটার জ্বর একই রকম থাকে, এরপর দিন কমতে থাকে। কিন্তু আয়েশা যেন কিছুটা অসুস্থ হয়ে পড়ছে এখন দিনে দিনে। তার পেট যেন একটু একটু করে ফুলছে। সে পেটের ভেতর অন্য একটা প্রাণের অস্তিত্ব খুঁজে পায়। 7 দিন পর মায়েশি পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যায়। আয়েশা যেন তার চোখকে বিশ্বাস করতে পারছে না। তার পেট ফুলে পোয়াতি মেয়েদের মতন হয়ে গেছে। সে বুঝতে পারে তার পেটে একটা বাচ্চা রয়েছে। মায়েশিকে সুস্থ দেখে আয়েশা অনেক আনন্দ পায়। সে ভাবে একটা অচেনা বাচ্চা মেয়েকে এইভাবে বিনা স্বার্থে সেবা করার জন্য বিধাতা তার প্রতি তুষ্ট হয়ে তাকে একটা গায়েবী সন্তান দান করেছেন। না হলে 1 সপ্তাহে এমনটা হবে কি করে? তার এত জীবনের ইচ্ছা স্বপ্ন পূরণ করেছেন তিনি। মায়েশির প্রতি তার হঠাৎ করে টান কি করে যেন কমে গেল। এক সকালে মায়েশি ঘুমাচ্ছিল। আয়েশা আলমারি থেকে টাকা এবং গহনা নিয়ে আবার তার স্বামীর বাড়িতে চলে গেল। সেই বাড়িতে যাওয়ার পরই সবাই আয়েশার এই অবস্থা দেখে বিস্মিত হলো। অনেকে আয়েশার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল। আয়েশা এসব গায়ে মাখল না। সে যেন বাচ্চার নেশায় একটা ঘোরে চলে গেছে। তার সন্তান হবে, আর এটা তো তার স্বামীরই বাসা। সে রয়েছে এখানে। তার স্বামী বা সতীন এটা নিয়ে তাকে আর কেউ ঘাঁটালো না। কয়েক মাস পর তার প্রসব বেদনা শুরু হলো। দায় ডাকা হলো। তার সন্তান দেখে দায় হতবম্ব হয়ে গেল। হাত এবং পায়ে 4টি করে আঙুল, চোখে কোনো মনি নেই। কি ভয়ঙ্করভাবে চিৎকার করে কাঁদছে সে। জন্মের আধ ঘন্টা পরই মারা গেল শিশুটি। আয়েশা ভেঙে পড়লেন।
ফাদার পিটার কোনো এক অজানা কারণে ভয়ঙ্কর অসুখে ভুগতে ভুগতে মারা গেলেন। আরিফ সাহেব 15 দিন পর জেল থেকে ছাড়া পেয়েছিলেন এক পরিচিত পুলিশ কলেজের বন্ধুর সাথে দেখা হওয়ার পর। এর আগে লজ্জায় তিনি তার পরিচয় পুলিশদের দেয়নি, মাথা পেতে শাস্তি গ্রহণ করেছিলেন, লাশ চুরি করতে যাওয়ার শাস্তি। ভ্রূণটা মায়েশির গর্ভ থেকে আয়েশার গর্ভে যাওয়ার পরই মায়েশি পুরোপুরি সুস্থ হয়ে যায়। তার বাবা কোথায় আছে এটা সে জানতো না। আয়েশাকে বাবার প্রসঙ্গে কিছু বলেও নি সে। আয়েশার সাথে মায়েশির ভালোই দিন কাটছিল। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে সে দেখে আয়েশা বাড়িতে নেই। তাকে আর খুঁজে পাওয়া গেল না। মায়েশি একা বাড়িতে ভয় পেতে শুরু করে। তার বাবার কথা মনে পড়ে, কিন্তু ভয়ে একা বাড়ির বাইরেও যেতে পারে না। এছাড়া বাড়িতে কোনো খাবার নেই, আর সে রান্নাও করতে পারে না। তাই সে দুর্বল আর অসুস্থ হয়ে পড়ে। সেই সময় আরিফ সাহেব বাড়িতে ফেরেন। মেয়েকে অসুস্থ দেখে তিনি ভাবেন আবার কোনো নারী হয়তো এই বাড়িতে প্রবেশ করেছিল। পরে ধীরে ধীরে বুঝতে পারেন মায়েশি একেবারে সুস্থ হয়ে গেছে। নারীদের এই বাড়িতে প্রবেশের পর মায়েশি আর অসুস্থ হচ্ছে না। কিন্তু এটা কি করে ঘটল, আরিফ সাহেবের আর এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না। এটা তার কাছে একটা রহস্য হিসাবেই থেকে গেল। ও চলে গেছে, ওকে আর দেখা যাবে না, কিন্তু যখনই ওকে কেউ ডাকবে ও আসবেই। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।